আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে একটা ভিডিও ক্লাস আপলোড দিব। সরাসরি জুমে আজকে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, একটা পারিবারিক অনুষ্ঠান আছে, সেজন্য। কণিক তাহলে আমরা শুরু করেছিলাম। কণিকের সাধারণ সমীকরণটা আমরা আলোচনা করেছিলাম। সাধারণ সমীকরণটা কি ছিল আমি আরেকবার লিখছি। তাহলে কণিক ছিল এরকম: এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস dy স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0। এটা ছিল কণিকের সাধারণ সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণটা কণিক নির্দেশ করবে যদি কি হয়। সমীকরণটা কখন কণিক নির্দেশ করবে? কণিক নির্দেশ করার জন্য এটা থেকে আমরা কি কি, আমি আরেকবার রিপিট করছি জিনিসটা। তাহলে আমাকে এখান থেকে ab মাইনাস এস স্কোয়ার বের করতে হবে। এটা কোথায় আছে? এক্স স্কোয়ারের সাথে। বিটা কোথায় আছে? ওয়াই স্কোয়ারের সাথে। এইচটা কোথায় আছে? এক্স ওয়াই এর অর্ধেক হিসাবে মনে রাখতে হবে। এটা সমান, আমাদের শর্ত ছিল এটা সমান 0 হওয়া, এটা গ্রেটার দেন 0 হওয়া, এটা লেস দেন 0। এই তিনটা শর্ত আমরা কালকে লিখেছি। এগুলো কোনটা কি হলে কি নির্দেশ করে? একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, আর একটা কি অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে এটা কি? এটা ছিল পরাবৃত্ত, এটা ছিল উপবৃত্ত, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আসবো তো, তুমি আসবো না? তুমি এখানে আছে আর কিছু দিয়াতে যাচ্ছে, ওই আমার বাসায় চল বলে আমি আসবো। ওই তো চৌধুরী কিছু ওরা ইয়াতে যাচ্ছে, ওই শর্মিষ্ঠাদের বাসায় চল বলে ওদের ওখানে। আচ্ছা, পরাবৃত্ত এটা হলে কি? উপবৃত্ত। আর যদি ab মাইনাস এস স্কয়ার লেস দেন 0 হয় তাহলে ছিল কি? অধিবৃত্ত। এই তিনটা ছিল সাধারণ সমীকরণ থেকে। আর একটা সম্পর্ক ছিল কিসের? ই এর মাধ্যমে। ই কি ছিল? ই কে বলা হচ্ছে ইসেন্ট্রিসিটি। sp ডিভাইডেড বাই কি? pm। sp ডিভাইডেড বাই pm এরকম ছিল একটা। সেটা হচ্ছে কি sp ডিভাইডেড বাই pm। আমরা কতক্ষণ পরে sp pm জিনিসগুলো কি পেয়ে যাবো আরো ভালো করে। ই যদি ই মান কি হয়, এত এই যে ই এর উপরে ভিত্তি করা ছিল তিনটা শর্ত। ইকুয়াল টু 1 হলে পরাবৃত্ত হবে। কণিকটার নাম কি হবে? পরাবৃত্ত। 2 নাম্বার, ই এর মান যদি এই সীমার মধ্যে থাকে তাহলে হবে কি? উপবৃত্ত। 3 নাম্বার ছিল ই এর মান গ্রেটার দেন 1 হলে কি? অধিবৃত্ত হবে। এই ছিল আমাদের গত ক্লাসে আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা আজকে এখানকার স্পেসিফিক কণিকে যাব। তাহলে কি কি ছিল? তিনটা কণিকের নাম আমরা এখানে পাবো: একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। এই তিনটার মধ্য থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি? পরাবৃত্ত, ঠিক আছে। পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। তাহলে আসি এবার পরাবৃত্ত জিনিসটা কিরকম। আগে চিত্রটা আমরা দেখে নিই একটু। পরাবৃত্তের চিত্রটা কিরকম হবে সেটা একটু দেখি। তাহলে বা প্যারাবোলা, পরাবৃত্ত বা প্যারাবোলা। গত ক্লাসে বলেছিলাম ওই যে নামটা নিয়ে ফিজিক্সে, এখন অবশ্য নতুন বইতে ঠিক করেছে পরাবৃত্তের সাথে। প্রথমে আসি এই চিত্রটা কিরকম হবে। এই চিত্রটা ছিল এরকম করে, এইরকম থাকবে। এই দুটা রেখা অসীম পর্যন্ত বিস্তৃত একটা অক্ষরেখা থাকে। এটা সমান দুভাগে ভাগ করে, এটাকে সমান দুভাগে ভাগ করে নেবে। ভাগ করে যে রেখাটা থাকে সেটা অক্ষরেখা। এই অক্ষরেখার উপরে একটা বিন্দু থাকে, এস বিন্দু। এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। নাম কি? এটা উপকেন্দ্র। এটার নাম হচ্ছে উপকেন্দ্র। এস সবসময় এটাকে এস দিয়ে প্রকাশ করব আমরা। আর এই এস এর মধ্য দিয়ে ভূমির সমান্তরালে যে রেখাটা যাবে, এস বিন্দুর মধ্য দিয়ে ভূমির সমান্তরালে যে রেখাটা যাবে এখানে এই অবস্থায়, এবং যে রেখাটার উপর কি থাকবে? শীর্ষবিন্দু অবস্থান করবে। এ বিন্দুটাকে কি বলে? এটার নাম হচ্ছে
শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে যে রেখার উপরে কি থাকে, এ বিন্দু আর এস বিন্দু, এই দুটো বিন্দু অবশ্যই থাকতে হবে। যে রেখার উপরে এ বিন্দু এবং এস বিন্দু অবস্থান করে সেই রেখাটা অক্ষরেখা। একদম সহজ কথায়, যে কোনো কণিকে, কণিক তিনটা জানে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, প্রত্যেকটার মধ্যে অক্ষরেখার উপরে কি কি অবস্থান করবে, অবশ্যই অবশ্যই উপকেন্দ্র অবস্থান করবে, শীর্ষবিন্দুটা অবস্থান করবে। এবার এ থেকে এস পর্যন্ত যত দূরে অবস্থান করে, যত দূরত্ব, ঠিক তত দূরত্বে গিয়ে একটা বিন্দু পাওয়া যায় অক্ষরেখার উপরে, সেটাকে বলা হয় ছেদ বিন্দু। এত সমান এস সমান এজেড, এই দূরত্বে গিয়ে এই ছেদ বিন্দুতে অক্ষরেখার উপরে যে লম্ব রেখাটা আঁকা হয়, এই লম্ব রেখা, এটার নাম হচ্ছে নিয়ামক রেখা। আমরা গত ক্লাসে সংজ্ঞার মধ্যে বলেছিলাম, এটা একটা নির্দিষ্ট রেখার সাথে নির্দিষ্ট রেখা থেকে দূরত্ব কল্পনা করেছিলাম, ওই যে এসপিপিএম। এখন আসবে, দেখো খেয়াল করো। তাহলে আমরা পরাবৃত্তের মধ্যে কি কি পেয়েছি একটু দেখে নিই। এস, এ বিন্দু, জেড বিন্দু, এই লম্ব রেখাটা, এটা হচ্ছে কি রেখা, অক্ষরেখা। তারপরে জেড বিন্দু দিয়ে যে রেখাটা লম্ব আঁকা হয় সেটার নাম হচ্ছে কি রেখা, নিয়ামক রেখা। নিয়ামক, নিয়ামক, অথবা আরেকটা নাম আছে এটা দ্বিকাক্ষ বলে, একাক্ষ, নিয়ামক বা দ্বিকাক্ষ বলা হয়। এই ছয়টা কি কি পাইলা তাহলে, অক্ষ, নিয়ামক, শীর্ষবিন্দু, উপকেন্দ্র। এবার উপকেন্দ্র দিয়ে যদি একটি লম্ব রেখা আঁকা হয়, এই উপকেন্দ্রের ভিতর দিয়ে অক্ষের উপরে অঙ্কিত যে লম্ব রেখা, এটা লম্ব কার উপরে, অক্ষরেখার উপর লম্ব। এই রেখাটা আর এই রেখাটা, এগুলো হচ্ছে লম্ব রেখা কার উপরে, অক্ষরেখার উপরে। এই রেখাটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রের ভিতর দিয়ে লম্ব, তার নাম হচ্ছে উপকেন্দ্রিক, উপকেন্দ্রিক লম্ব রেখা। ঠিক আছে, এই ছয়টাকে বলা হচ্ছে, এখানে কয়টা নাম লিখছে দেখো, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্ব রেখা, নিয়ামক রেখা। এইগুলি বলা হচ্ছে একটি পরাবৃত্তের প্রপার্টিস। অর্থাৎ কোন একটি পরাবৃত্তে এই জিনিসগুলো অবশ্যই থাকবে। এবার পরাবৃত্ত কোনটা তাহলে, এই যে সঞ্চারপথটা। এখন এই সঞ্চারপথটা তৈরি করার সময় আমরা আসলে পেয়েছি কিভাবে, আমরা এখানে একটা চলমান বিন্দু নিয়েছিলাম। চলমান বিন্দুটা হচ্ছে কি, ধরে নিলাম চলমান বিন্দুটা এমন ভাবে আছে, পি বিন্দু এক্স ওয়াই, তার সমান্তরাল কি পি এক্স ওয়াই। পি থেকে এস দূরত্ব, আর পি থেকে এটা এমন ভাবে থাকবে, আমার এই চিত্রের মতো এটা সমান না। ধরো এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুটা দূরত্ব অবশ্যই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি এসপি আর এই এসপি আর পিএম এই দুটা দূরত্ব সমান হয়, অর্থাৎ ওই যে ই এর মান বলেছিলাম, ই এর মান যদি 1 হয়, তখন পি বিন্দুর এই সঞ্চারপথটাকে বলা হচ্ছে কি জিনিস, পরাবৃত্ত। সঞ্চারপথটাকে কি বলে, পরাবৃত্ত বলে। ঠিক আছে, তাহলে পরাবৃত্ত হওয়ার শর্তটা পেয়ে গেছে। কি হবে, এসপি ইকুয়াল টু পিএম হবে, অর্থাৎ ই ইকুয়াল টু কি হবে, 1 হবে। যে আমি গত ক্লাসে লিখলাম এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। যদি এই ই এর মান 1 হয়, এটার জায়গায় যদি 1 হয়, তাহলে তুমি পাচ্ছ কি, এসপি সমান পিএম। এটাকে বলা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা, পরাবৃত্তের গাণিতিক সংজ্ঞা। অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য এই সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। কি সংজ্ঞা, এসপি ইকুয়াল টু পিএম সংজ্ঞাটা ব্যবহার করবো। তাহলে এসপি এখন জেনে নিই আমরা। এসপিটা কি, এস হচ্ছে উপকেন্দ্র, পিটা কি একটি চলমান বিন্দু, এসপিটা কি, তাহলে এসপি মানে হচ্ছে এই দুটা বিন্দুর দূরত্ব। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুটা বিন্দুর দূরত্বের সূত্র আমরা জানি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে কি পেয়ে যাব, এটা পেয়ে যাব। পিএমটা কি, পি বিন্দু থেকে এই রেখাটা, এই রেখাটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকতে হবে, না থাকলে তোমাকে বের করে নিতে হবে। পি থেকে এই রেখাটার উপর, এই রেখাটার নাম কি, নিয়ামক রেখা। নিয়ামক রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের কি দৈর্ঘ্য। এই দুটা দৈর্ঘ্য সমান হলে, সমান ধরে নিয়ে ওখান থেকে আমরা কি পেয়ে যাব, একটা সমীকরণ পেয়ে যাব। কিসের সমীকরণ পাবো, পরাবৃত্তের সমীকরণ পাবো। এটা হচ্ছে গাণিতিক সংজ্ঞা। তাহলে এখানে এই প্রপার্টিস গুলো একটু লিখে নাও ভালো করে, এগুলো আমাদের লাগবে সবগুলো প্রপার্টিস।
আশা করি এগুলো লেখা হয়ে গেছে তোমাদের। এবার আমরা আসি সমীকরণটা। তাহলে এটা সমীকরণটা কি? যদি এই এ বিন্দুটা মূল বিন্দু হয়, এ বিন্দুটা কি বিন্দু বলেছি? মূল বিন্দু। মূল বিন্দু হলে পরাবৃত্তের আমরা একটা সমীকরণ পাই, সেই সমীকরণটাকে বলা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। আর আগে যেটা লিখছিলাম সেটা হচ্ছে সাধারণ সমীকরণ, মনে রাখবো। একটা হচ্ছে সাধারণ সমীকরণ কণিকের, আর একটা হচ্ছে যখন এদের স্পেসিফিক নাম চলে আসবে তখন হচ্ছে আদর্শ সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হচ্ছে। তাহলে সেটার চিত্রটা কিরকম? পরাবৃত্তের আদর্শ সমীকরণের চিত্রটা হচ্ছে এরকম। অক্ষরেখা থাকবে দিকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষরেখা। এক্স অক্ষরেখাটা তখন ধরা হচ্ছে তার অক্ষরেখা, কার? পরাবৃত্তটার অক্ষরেখা। আর এই এ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। যখন এ বিন্দুটা মূল বিন্দু হয়ে যায়, মানে কি? শীর্ষবিন্দু। এটা যদি 0 0 হয়, পরাবৃত্তটা তখন এভাবে থাকতে পারে, এই জায়গাতে স্পর্শ করে থাকবে। তার চিত্রটা হয়ে যাবে এরকম। এটা তখন এক্স অক্ষটা থাকে, সরাসরি এক্স অক্ষ। হ্যাঁ, আর এইখানে এই দেখাটা হচ্ছে কি? ওয়াই অক্ষ। এখান থেকে এস বিন্দুটা এখানে কোন এক জায়গায় থাকে, এক্স অক্ষের উপর অবস্থান করে সেটা। হ্যাঁ, আর এসটা যত দূরত্বে ঠিক তত দূরত্বে এসে ছেদ বিন্দুটা নিতে হবে। এই এস সমান এত নিয়ে এখানে একটা লম্ব রেখা, এটা কি নাম বলছে? এটার নাম হচ্ছে নিয়ামক। তারপরে এখানে একটা পি বিন্দু থাকবে, এই এস পি থেকে পিএম এই দূরত্বটা সমান হবে। এখন দেখে বোঝা যাচ্ছে না, এটা তো আমি মাপ দিয়ে আঁকিনি। এগুলো এমন ভাবে থাকে এই রেখাটা একদম এটা নিখুঁত ভাবে সমান হয়ে যাবে, এস পি ইকুয়াল টু পিএম হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই সমীকরণটাকে, অর্থাৎ যখন স্থানাঙ্কের এক্স অক্ষটা অথবা স্থানাঙ্কের ওয়াই অক্ষ, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ পরাবৃত্তের অক্ষ হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। সমীকরণটা কি? তাহলে এই ধরনের যে কোনো সমীকরণের মধ্যে এর সমীকরণটা হচ্ছে, আমরা এখানে লিখি তাহলে পরাবৃত্তের আদর্শ সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই সমীকরণটাকে বলা হচ্ছে পরাবৃত্তের একটি কি? আদর্শ সমীকরণ। এরকম আমরা 4টা সমীকরণ পাবো। আমি প্রথম যে চিত্রটা আছে সেটা হচ্ছে এটার জন্য। তাহলে এই যে সমীকরণটা লিখলাম, এটা কোনটা? এই জিনিসটা এখানে এই পি বিন্দু যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে এখানকার যে এক্স ওয়াই ব্যবহৃত হয়েছে, এই এক্স ওয়াই বিন্দু, অর্থাৎ পি একটি কি বিন্দু? চলমান বিন্দু, পি বিন্দু পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ধরনের সমীকরণের চিত্রটা পেয়ে গেলাম, তাহলে এই এস বিন্দুটা কত, এ বিন্দুটা কত, এগুলো আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ একটা পরাবৃত্তের প্রপার্টিস গুলো বের করতে হবে। হ্যাঁ, প্রপার্টিস গুলো কি সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসি কিভাবে পাবো। এখানে যে 4s লিখেছো, y স্কয়ার ইকুয়াল টু 4s, ঠিক আছে, এ এক্স। এখান থেকে এই এক্স এর সহগ যত থাকবে তাকে 4 দ্বারা ভাগ করলে এ এর মান পাবে। এখন প্রশ্ন হচ্ছে স্মল এ বলতে এটা কোন অংশটা? এই জিনিসটা কি? এখানে এই 4a অংশ, 4a যে টার্মটা থাকবে, অর্থাৎ এক্স এর যে সহগটা থাকবে সেটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক কি? লম্বের দৈর্ঘ্য। সেটা কোন জায়গায় ছিল? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ছিল এই জায়গায়। এখানে একটা লম্ব রেখা ছিল এরকম করে, এরকম করে একটা লম্ব রেখা আছে। এই লম্ব রেখাটা আঁকলে এটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 4a পরিমাণ, অর্থাৎ এক্স এর সহগ পরিমাণ। এই পরিমাণটা কোনটা? এ হচ্ছে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। আমরা আগেও বলেছি স্থানাঙ্কের এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুটা অবশ্যই মূল বিন্দু, সেটা শীর্ষবিন্দু। তার স্থানাঙ্ক কত হয়ে গেল? 0 0 হয়ে গেল। এখান থেকে একটুকে ডিস্টেন্স হচ্ছে এই পরিমাণ, ছোট হাতে নেই। এটা কোত্থেকে পাবে? এক্স এর সহগের অর্ধেক, কত? 4 ভাগ করলে এক্স এর সহগ যত থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ করলে এর মানটা পেয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে a,0। কেন? এক্স অক্ষের উপরস্থ যে কোনো বিন্দু স্থানাঙ্কের মধ্যে কোটির মান কি হবে? 0 হবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু পাইলা? a0 বিন্দুটা পাইলা। এবার এখানে যত দূরত্ব ঠিক এদিকে তত দূরত্ব। তাহলে এখান থেকে এই জায়গাটা একটা বিন্দু লিখছিলাম, সেই বিন্দুটা হচ্ছে কি বিন্দু? জেড বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? -a,0। কেন? মূল বিন্দু থেকে বাম দিকে গেলে নেগেটিভ a0 পেয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে প্রপার্টিস আর কি কি আছে। তাহলে এটা সমীকরণটা কিরকম হবে একটু দেখে নি। প্রথমে দেখো, তুমি যখন এখান থেকে একটুকে আসছো, -a পরিমাণ আসছো, আর এই রেখাটা কার সমান্তরাল রেখা? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা।
ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই দিক থেকে এদিকে যখন আসছো, কোন অক্ষ বরাবর আসতেছ? এক্স অক্ষ বরাবর। কত পরিমাণ আসছো? মাইনাস এ পরিমাণ। তাহলে এই রেখাটার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু মাইনাস এ। সহজ কথা একদম। এবার এটার সমীকরণটা বের করুন। এখান থেকে এতটুকু পর্যন্ত কত পরিমাণ? এ পরিমাণ। তাহলে এখানে যে রেখাটা আছে, এটা রেখাটার নাম কি বলেছে? উপকেন্দ্রিক লম্ব রেখা। এটার সমীকরণটা কি দাঁড়াচ্ছে তাহলে? এক্স ইকুয়াল টু কত? প্লাস এ পরিমাণ। এবার তোমাকে বললাম এটার সমীকরণটা কত? এটা মানে অক্ষরেখা। এটার নাম কি? অক্ষরেখা। কেমনে বুঝছি অক্ষরেখা? এ বিন্দু এস বিন্দু যে রেখার উপর থাকবে সেই রেখাটা অবশ্যই অক্ষরেখা। এ এবং এস দুটোটা থাকতে হবে। এ বিন্দু আছে, এস বিন্দু নাই, তাহলে হবে না। অথবা এস আছে, এ নাই, সেটাও হবে না। দুইটা বিন্দু যে রেখার উপর অবস্থান করে সেটা হচ্ছে অক্ষরেখা। এবার দেখো অক্ষরেখার সমীকরণটা কি? এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই সমান 0। তাহলে এই রেখাটার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আমরা সবগুলো প্রপার্টিজ বের করে ফেলেছি। কি কি পেয়েছি দেখি। শীর্ষবিন্দু কত? 0 0। উপকেন্দ্র, এটার নাম হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র কত পেয়েছো? A0। এর মানটা কোথেকে পাবা? সমীকরণ থেকে। ঠিক আছে। তারপরে অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। তারপরে এটা কি? নিয়ামক। নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু মাইনাস a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এই হচ্ছে একটি কিসের? পরাবৃত্তের প্রপার্টিজ গুলো। আমরা এখন এগুলি একটু একটার পর একটা সিরিয়ালি লিখলে তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে। প্রথমটা লিখে এই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x যখন থাকবে তখন তোমার পরাবৃত্তটা চিত্রটা কিরকম আঁকলাম? এটার চিত্রটা আঁকলাম এইভাবে যাচ্ছে। ওয়াই স্কয়ার মানে ওয়াই অক্ষের দিকে যাবে, সোজা কথা। এই ওয়াই অক্ষের দিকে এটা উঠতে থাকবে। হ্যাঁ। আর x ইকুয়াল টু 4x, y এর উপরে একদম সহজে মনে রাখার বিষয়টা, যেটার উপরে স্কয়ার থাকবে সেটা হবে তার অক্ষরেখা। ওটাকে 0 ধরলে তার অক্ষরেখা পাবা। এই যে এটা অক্ষরেখা। y ইকুয়াল টু কি ছিল? এটা 0 সমীকরণ ছিল এই রেখাটা। এটা হচ্ছে কি? অক্ষরেখা। স্কয়ারটাকে 0 ধরলে হয়ে যাচ্ছে। এবার আসো তাহলে প্রথমে কি পাচ্ছ? 1 নাম্বার এত পরাবৃত্ত। 1 নাম্বার দিয়ে লেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দু হচ্ছে এ। এটার নাম সবসময় এ বিন্দু। এ বিন্দু কত? 0 0। 2 নাম্বার এটা ছিল এস। এস বিন্দু। এস নাম কি? উপকেন্দ্র। উপকেন্দ্র এস এ কমা 0। এটা ছিল কি? A0। 3 নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখান থেকে যে লম্বটা আঁকবো এই লম্বের দৈর্ঘ্যটা এটা। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4a। x এর সহগ যা থাকবে অর্থাৎ এটার 4 গুণ। এ থেকে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বের 4 গুণ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 3 নাম্বার 4 নাম্বার আসো। 4 নাম্বারে পাবে মানে বিন্দু আর নাই, বিন্দু আছে 2টা, দৈর্ঘ্য আছে 1টা, আর বাকিগুলো হচ্ছে সব সমীকরণ। সমীকরণ কিসের? প্রথমে হচ্ছে অক্ষরেখাটা, এই x অক্ষরেখাটা, অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল টু 0, y সমান 0। 5 নাম্বার এদিকে একটা রেখা ছিল এখান দিয়া, হ্যাঁ, জেড বিন্দুর মধ্য দিয়ে। জেড বিন্দুটা কিভাবে পাবো? জেড বিন্দু পাচ্ছি এরকম করে, এ বিন্দু জেড এস এর মধ্যবিন্দু। তাহলে এই দুটা বিন্দু জানা থাকলে এটা বের করতে পারবো। অর্থাৎ এই 3টা বিন্দুর মধ্যে সম্পর্কটা কি? 3টা বিন্দুর মধ্যে সম্পর্ক হচ্ছে এ জেড এস এর মধ্যবিন্দু। এ বিন্দুটা জেড এস এর কি? মধ্যবিন্দু। তাহলে যে কোনো 2টা বিন্দু জানলে তুমি বাকিটা পাবে। 5 হচ্ছে এটা সমীকরণ, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হচ্ছে এটা কি? কোন জায়গায় ছিল? x ইকুয়াল টু মাইনাস a তে, x ইকুয়াল টু মাইনাস a। আর 6 নাম্বার প্রপার্টিস হচ্ছে সর্বশেষ প্রপার্টিস, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a। এই 6টা মানকে বলা হচ্ছে এই সমীকরণের জন্য প্রপার্টিস। অর্থাৎ একটা পরাবৃত্তের 6টি প্রপার্টিস আছে। কি কি? 2টা বিন্দু, তার মধ্যে একটা শীর্ষবিন্দু, একটা উপকেন্দ্র।
একটা দৈর্ঘ্যটা কার? উপকেন্দ্রিক লম্বের। আর তিনটা সমীকরণ কি কি? তাহলে নামগুলো মনে রাখতে হবে, অক্ষ, নিয়ামক আর উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব নিয়ে দুটা জিনিস, একটা সমীকরণ, একটা হচ্ছে দৈর্ঘ্য। এই 6টা প্রপার্টিস, আরো কিছু আছে এখানে, আদর্শ সমীকরণ আরো কতগুলো আসবে। এই সমীকরণটাকে যদি আমি এখন ঘুরাই দিই, ঘুরে দেওয়া মানে কি, এই চিত্রটাকে এদিকে করে দেবো, তাহলে দেখো কি চেঞ্জ হবে। শুধুমাত্র চিত্রটা ঘুরাই দেব, তাহলে সমীকরণটা কি হয় দেখি। এটা ডান দিকে ছিল, পজিটিভ সাইডে ছিল, এটাকে আমি এখন নেগেটিভ সাইডে নিয়ে আসলাম, এই নেগেটিভ সাইড, ঠিক আছে। আগে ছিল ধনাত্মক দিকে এক অক্ষের, এখন নিয়ে আসছি এক অক্ষের ঋণাত্মক দিকে, এটা এক অক্ষ। তাহলে চেঞ্জ কি? প্লাস চিহ্নগুলোকে কি করেছে? মাইনাস করেছে। তার মানে এক্স এর মান আগে ছিল প্লাস, এখন হয়ে গেছে মাইনাস। তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে? যখন এরকম উল্টা হয়ে যাবে তখন সমীকরণটা হয়ে যাবে, অর্থাৎ এই চিত্রের জন্য তুমি সমীকরণটা পাচ্ছ কিরকম? y² = -4x। এক্স অক্ষ বরাবর যখন অক্ষ থাকবে তখন y এর উপরে থাকবে বর্গ, মনে রাখতে হবে এরকম করে। y অক্ষ বরাবর যদি অক্ষ থাকে, অর্থাৎ পরাবৃত্তের, আমরা লিখবো আমি কতক্ষণ পরে, আগে এই দুটা দিয়ে উল্টায়া করবো, তাহলে ওই ক্ষেত্রে এক্স এর উপরে তখন বর্গ চলে আসবে, ঠিক আছে। তাহলে y এর পরে বর্গ থাকলে এক্স অক্ষ বরাবর থাকবে, অর্থাৎ হয় ডান দিকে অথবা কি বাম দিকে, এবং এক্স অক্ষ দ্বারা পরাবৃত্তটি সমান দুভাগে ভাগ হয়ে যায় প্রতিসম। এবার আসো, তাহলে মাইনাস কি হয়েছে? কোন দিকে ঘুরে গেছে? নেগেটিভ সাইডে ঘুরে গেলে তাহলে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে না? এ বিন্দু এই জায়গাটা থাকবে, এস বিন্দু পেটের ভিতর চলে আসবে। পেটের ভিতর মানে কোন সাইডে? আগে ছিল ডান দিকে, ডান দিকে হচ্ছে পজিটিভ সাইড, এখন হয়ে গেছে কোন সাইডে? নেগেটিভ। তাহলে এ বিন্দুটা কি হয়ে যাবে? এখানে প্লাস এর জায়গায় এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -a0। এটা ঠিক থাকবে, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা তো সবসময় পজিটিভ, 4a ঠিক থাকবে। কোন সময়? যখন এইভাবে ঘুরে যাবে। অক্ষ চেঞ্জ হয়নি, অক্ষ ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, তাহলে এটাও ঠিক আছে। নিয়ামকটা চেঞ্জ হয়েছে, নিয়ামক ডান সাইডে চলে আসছে, ডান দিকে মানে পজিটিভ সাইডে, আগে ছিল নেগেটিভ সাইডে, সেই জন্য লিখছিলাম মাইনাস, এখন লিখবা কি প্লাস। অর্থাৎ যখন সমীকরণটার এই জায়গাতে মাইনাস থাকবে তখন চিত্রটা ঘুরে যাবে, এখানকার এগুলো কি হয়ে যাবে? -a হয়ে যাবে। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তখন এখানে চলে আসবে, এটা হয়ে যাবে তখন মাইনাস, অর্থাৎ প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে। কেন হবে? যেহেতু তার দিক পরিবর্তন করেছে, অর্থাৎ পজিটিভ সাইড থেকে কোন সাইডে আসছে? নেগেটিভ সাইডে আসছে। আমরা এই দুটা নিয়ে আজকে আমি অঙ্ক করবো, এরপরে আরো দুটা সমীকরণ আছে এখানে, সবগুলো যদি একসাথে বলি তাহলে মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য এই দুটা দিয়ে আগে অঙ্ক করবো। তাহলে পরাবৃত্ত নিয়ে এখন অঙ্ক চলবে, আদর্শ সমীকরণের অঙ্ক। প্রথমে ধরো একটা অঙ্ক দিচ্ছে এরকম, আমার বইতে 6A চ্যাপ্টার, একটা অঙ্ক দিল এরকম করে, y² 1/3, y² = 4x + 4y - 6। তো আমি তো লিখেছি শুধু y² কত লিখেছি? y² 4x লিখেছি। এখন তো এখানে আবার বাড়তি কিছু দিয়েছে, y² 4। এত তোমার প্রথম কাজ হবে, এটাকে প্রথম কাজ হবে আদর্শ আকার সাজানো। আদর্শ আকারটা কি লিখেছি? আদর্শ আকার হচ্ছে y² 4x লিখেছি, অথবা মাইনাস দিয়ে আর কি, y² - 4x, এই দুইটা y এর উপরে বর্গ দিয়ে, এই দুইটা হচ্ছে আদর্শ সমীকরণ, ঠিক আছে। তোমার মাথায় সেটা রাখতে হবে। এখন y এর উপরে বর্গ দেখো, যখনই এই দুটা সমীকরণ তুমি দেখছো
কি দেখতে পাচ্ছ এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, ওয়াই গুলো সব এক পাশে, এক্স গুলো সব এক পাশে, এরকম হতে হবে। ওয়াই এর সকল টার্ম গুলো এক পাশে চলে যেতে হবে, এক্স এর সব টার্ম কি এক পাশে চলে যেতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি আসি ওয়াই এর টার্ম, এখানে দেখো এক পাশে আছে কিনা, নাই, এখানে একটা ওয়াই রয়ে গেছে। তাহলে ওয়াই যুক্ত সব রাশিকে এক পাশে নিয়ে যাব, এক্স যুক্ত এবং কনস্ট্যান্ট গুলো সব এক পাশে রাখে দেবো। অর্থাৎ মূল কথা এখানে ওয়াই সমূহ নিয়ে একটি বর্গ সংখ্যা তৈরি করব। তাহলে ওয়াই সমূহ নিয়ে একটা বর্গ সংখ্যা বানানোর জন্য এটাকে পাশে আনবো, রাখলাম, পক্ষান্তর করলাম। এবার এখান থেকে শুধুমাত্র ওয়াই স্কয়ার আকারে থাকতে হবে, এখন এরকম থাকতে পারবে না। তাহলে স্কয়ার হওয়া মানে কি একটি বর্গ সংখ্যা হওয়া। তাহলে এটাকে বর্গ সংখ্যা বানানোর জন্য কোনো কিছু যোগ করা হবে, তো একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে, ঠিক আছে। বর্গ বানানোর দুইটা মাত্র সূত্র, কি সূত্র? একটা হয় এ প্লাস বি হোল স্কয়ার, অথবা কি এ মাইনাস বি হোল স্কয়ার। এই দুটা সমীকরণ ছাড়া বর্গ বানানোর আর কোনো সূত্র নাই। তাহলে ওয়াই স্কয়ারও আছে, ওয়াইও আছে, একটা কনস্ট্যান্ট যোগ করে সেটাকে বর্গ বানাতে হবে। কত যোগ করবো সেটা সাজাই দেবো আমরা। ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র সাজাচ্ছি, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার, যেটা থাকবে সেটা সাজাবো। কেবলমাত্র দুইটা সূত্র, বাড়তি কি লেখছে সেগুলো এই পাশে দাও। এখানে বাড়তি কি লেখছে 2 দুগুণে 4, এটা প্লাস 4 দিলাম। এবার একটা বর্গ হয়েছে কিনা দেখাও, এই বর্গ হয়ে গেল, এই বর্গ আকারে আসলো। এখানে একটু যোগ বিয়োগ করে নাও, এক্স এর সহগ এরকম থাকতে পারবে না, কমন নিয়ে ফেলতে হবে। তাহলে কমন নাও, অর্থাৎ এই এক্সটা 1 হয়ে যেতে হবে, এক্স এর সহগ হয়ে যেতে হবে 1। করার জন্য এখান থেকে পুরো সমীকরণ থেকে 4 কমন নেবে, 4 কমন নিলে এক্স মাইনাস 1 হয়ে গেল। এটা একটা সংখ্যা হলো, এটা একটা সংখ্যা হলো। দেখো এখন এই আকারে পড়েছে কিনা। আরো সুন্দর করে সেটা দেখানোর জন্য আমি এটাকে লিখি ক্যাপিটাল এক্স দিয়ে লিখি, এটাকে লিখি বড় হাতের ওয়াই দিয়ে 4, এখানে একটা এ যুক্ত করে দিই, আর এটাকে লিখি ক্যাপিটাল এক্স। কাজ কি করলা যে একটু খেয়াল করে কাজটা। প্রথমে সমীকরণটা দেখে নিলা, দুপাশে কি আছে। সবসময় মনে রাখতে হবে বর্গ সংখ্যা বাম পাশে থাকবে। তাহলে বর্গ সংখ্যা বাম পাশে থাকতে গেলে বাম পাশে যদি ওয়াই এর উপর স্কয়ার থাকে তাহলে সব ওয়াই যুক্ত রাশি বাম পাশে নিয়ে আসবে, আর যদি বাম পাশে এক্স এর বর্গ থাকে তাহলে সব এক্স যুক্ত রাশি বাম পাশে চলে আসবে, এটাই মনে রাখতে হবে আগে। আর ডান পাশে বাকি সব সংখ্যা রেখে দেবে। এবার বাম দিকে কাজটা করবে কি, বাম দিকে একটা হোল স্কয়ার সংখ্যা সূত্র সাজাতে গিয়ে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করতে হলে সেটা ডান দিকেও কি যোগ করবে, বিয়োগ করতে গেলে বিয়োগ করবে। করার পরে এরকম অবস্থা আসবে, এই অবস্থাটা আসবে। এই অবস্থায় দেখা যাবে কিছু কনস্ট্যান্ট আলাদা থেকে যাবে, এক্স যুক্ত একসাথে হবে। তোমাকে সেটাকে উৎপাদক করে ফেলতে হবে। তাহলে উৎপাদক করা মানে কি উদ্দেশ্য করবা, এক্স এর সহগটাকে 1 বানানোর জন্য। তাহলে এখানে এক্স এর সাথে 4 আছে বলে আমি 4 কমন নিয়েছি। এখানে যদি 3 থাকতো তাহলে আমি 3 কমন নিতাম। 3 কমন নিলে তখন এখানে এক্স মাইনাস 4/3 হয়ে যেত, এটা আর 1 হতো না। যেটা হয় সেটা বানিয়ে নেব। বানানোর পরে ওয়াই এর রাশিটাকে ক্যাপিটাল ওয়াই দিয়ে সরাই দেব, এক্স যুক্ত রাশিটাকে ক্যাপিটাল এক্স দিয়ে সরাই দেব, মাঝখানে একটা এ আনবো ওই সমীকরণটার সাথে তুলনা করার জন্য, এটার সাথে। এখন এখানে কোনটা কত সেটা আমরা লিখবো এই অবস্থায়। তাহলে কথা লিখবা কি, একটু আসার পরে লিখবা কি, এখানে ওয়াই ক্যাপিটাল ওয়াই বলতে আমি কাকে ধরেছি, ওয়াই মাইনাস 2 কে ধরেছি। এর মান কত ধরেছি একটু হিসাব করে বলো দেখি। এখানে এ মানে কত, 4 ইন্টু এ ইন্টু এক্স লিখেছি, তাহলে এ মানে 1, অর্থাৎ 4a বলতে 4 আছে। তাহলে 4 এর সমান যদি 4 হয়, এ সমান কত 1, আর এক্স এর বদলে কত লিখেছি, x মাইনাস 1। এবার আমার কাজ এতটুকু শেষ। সমীকরণটা কি, y স্কয়ার ইকুয়াল টু 4x। সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। খেয়াল করো এই সমীকরণের জন্য চিত্রটা কিরকম ছিল একটু চিন্তা করে নিবা সবসময় অঙ্ক করার আগে। চিত্রটা ছিল ডান দিকে, x অক্ষের কোন দিকে, ডান দিকে ছিল, ঠিক আছে। এখন তুমি ডান দিকে থাকলে প্রপার্টিস কয়টা, 6টা প্রপার্টিস। আমি এই অঙ্কের মধ্যে সবগুলো করব, 6টা প্রপার্টিস না। প্রথম প্রপার্টিস কি, প্রথম প্রপার্টিস হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি a, শীর্ষবিন্দু কি a, উপকেন্দ্র কি s, z বিন্দু, z বিন্দুতে একটি কি লম্ব। এরকম এটা চিত্রটা যদি তোমার মাথার মধ্যে থাকে, অর্থাৎ যে কোনো কিছু আমরা এমনি দেখার থেকে একটা চিত্র দেখলে জিনিসটা সহজে মনে থাকে, ঠিক আছে। তাজমহলের ছবি দেখলে তাজমহলটা কি তুমি চিনতে পারো,
50টা বিল্ডিং এর ছবির ভিতরেও কি তাজমহলটা যদি একটা ছবি থাকে তুমি সেটা অবশ্যই চিনতে পারবে। কেন? ওই ছবিটা তোমার মস্তিষ্কে কি বাঁধানো হয়ে গেছে, অর্থাৎ ফটো বাইন্ডিং এর মতো হয়ে গেছে। আর না দেখলে সেটা মনেও থাকবে না। কোনোদিন তুমি তাজমহল দেখোনি, তাহলে তোমাকে আমি 1000টা তাজমহলের ছবিও যদি দেখাই তুমি বুঝতে পারবে না যে এটা কি তাজমহল। সোজা কথা। তাহলে এই ছবিটা তোমার মাথার ভিতরে সেট করে নিতে হবে। y² = 4x শেপের প্যারাবোলাটা হচ্ছে এরকম। এখানে এস বিন্দু থাকে, এখানে চোখ বন্ধ করে বুঝতে হতে হবে। এখানে এস থাকে, এদিকে এ থাকে, এটা অক্ষর রাখে, এরকম করে মনে রাখতে হবে। এবার আসো তাহলে আমরা প্রপার্টিজ গুলো বের করি। 1 নাম্বার প্রথম প্রপার্টি হচ্ছে শীর্ষ। তাহলে শীর্ষের সূত্র কি 0 0 0 0 মানে কি বোঝ 0 কোটি 0। এখন তুমি কিন্তু আর এটাতে নাই, তুমি আসো এই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। খেয়াল করো তোমার ক্ষেত্রে এক্স ওয়াই গুলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। প্রথমে সূত্রটা লিখলাম, অর্থাৎ ক্যাপিটাল এক্স = 0, ক্যাপিটাল ওয়াই = 0। এখানে মান বসাই দাও, বা ক্যাপিটাল এক্স মানে কত, x - 1 = 0। এই স্মল এক্স ক্যাপিটাল এক্স লেখার সময় কিন্তু সাবধান থাকবে, ভুল হলে পুরা শেষ। আর ক্যাপিটাল ওয়াই মানে কত, y - 2 = 0, y = 2। অর্থাৎ আমরা আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল এটা একটা লম্বা সমীকরণ ছিল, সেটাকে আমি ছোট করে নিয়েছি, সাইজ করে নিয়েছিলাম। তার মানে এই স্মল এক্স এর মান আর ক্যাপিটাল এক্স দুই জিনিস এখানে। এটা হচ্ছে আদর্শ আকারের জন্য, আর এটা হচ্ছে আমার প্রশ্ন দেওয়া ছিল সেটার জন্য। কি পেয়েছে এখন, এক্স ওয়াই পেয়ে গেছে। সুতরাং অর্থাৎ অরিজিনাল শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত, 1,2 শীর্ষবিন্দু হলো। এবার আসো উপকেন্দ্র। উপকেন্দ্রের সূত্র কি ছিল, ডান পাশে মনে রাখো, ডান পাশে ছিল a0, ডান পাশে কি ছিল a0। তাহলে এখন লেখো উপকেন্দ্র। দুই নাম্বার উপকেন্দ্র। এটার মতো আমি কিছু কাজ দেব তোমাদেরকে। উপকেন্দ্র হচ্ছে কত, a0। এই কত, উপকেন্দ্র a0। a0 মানে কার মান, এভাবে লিখে আরো ভালো, এটা মুছে দিয়ে আমি ক্যাপিটাল এক্স = a, ক্যাপিটাল ওয়াই = 0। এটাই হচ্ছে মূল জিনিস। মানে a0 বলতে কার মান, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এর মান। এটার মানে এটার মান। এবার ডাইরেক্ট মানগুলো বসাই দাও, বা আমি এগুলো একটু লিখে নিলাম। এবার মান বসাও, ক্যাপিটাল এক্স অর্থাৎ ক্যাপিটাল এক্স মানে হচ্ছে x - 1 = a মানে 1, x = কত 2, y - 2 = 0, y = 2। সুতরাং উপকেন্দ্র বাইরে গেল, উপকেন্দ্র হচ্ছে 2,2। 2 নাম্বার প্রপার্টি শেষ। 3 নাম্বার হচ্ছে দৈর্ঘ্য। কি লিখছিল দেখো, দৈর্ঘ্যটা কার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা ছিল 4a। এটা সবসময় পজিটিভ, কখনো নেগেটিভ হবে না। যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে পরের মান দিয়ে দিবে, এটা হচ্ছে কথা। তাহলে এর মান কত, 4 × 1, তার মানে 4, যেহেতু এর মান 1। 3 নাম্বার শেষ। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে সমীকরণ। প্রথমে কার সমীকরণ, অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। অক্ষটা কোন অক্ষ দেখো, এক্স অক্ষ। তার মানে ওই যে যেটা বর্গ আকারে আছে, বর্গ আকারে গেছিল y²। তাহলে y = y আকারে যখন থাকবে তখন কি ওইটা সমান 0 ধরবো, যেটার উপর বর্গ আছে। তাহলে y = 0, y মানে ক্যাপিটাল ওয়াই। খেয়াল করো সমীকরণটা আমি আদর্শ আকারে আনছিলাম এরকম, এরকম আনছিলাম। তাহলে যার উপরে বর্গ সেটা 0, ওটাই হচ্ছে অক্ষরেখা। তাহলে y = 0। y বলতে কোনটা, y বলতে হচ্ছে y - 2। শেষ। একটু কি রেখে দিবা, পক্ষান্তর করবে না। হ্যাঁ, অক্ষের সমীকরণ। এবার আসো নিয়ামক। নিয়ামক মানে এই z বিন্দু দিয়ে যেটা গেছে 5। নিয়ামকের সমীকরণ। নিয়ামক কোন দিকে আছে, নেগেটিভ সাইডে। তার মানে x অক্ষ বরাবর নেগেটিভ, x = -a, x = -a। সবসময় মনে রাখবো, x = নেগেটিভ থাকলে মাইনাস, পজিটিভ থাকলে প্লাস।
এবার এক্স মানে কোনটা মান বসাতে হবে, এক্স মানে ছিল, এক্স বলতে এটা ছিল, এ বলতে 1 ছিল, এই পাশে নিয়ে আসো ডান পাশ 0, এক্স মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু কি 0, নিয়ামক হয়ে গেল। এবার আরেকটা সমীকরণ বাকি আছে, সেটা কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা কোন দিক দিয়া, এক্স বিন্দুর মধ্য দিয়ে, তার মানে তাও এক্স অক্ষ বরাবর, হাঁটছে কোন দিকে, এক্স অক্ষের উপর দিয়া, তাহলে এক্স ইকুয়াল টু এ, মান বসাও, এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ মানে 1, পক্ষান্তর করে নাও, ডান পাশ 0 হবে। সমীকরণের ক্ষেত্রে ডান পাশ 0, বিন্দুর ক্ষেত্রে ডান পাশের সংখ্যাটা নিয়ে যাবো, এইভাবে মনে রাখতে হয়। এবার যেগুলো পাইছো ওগুলোকে ক্রমান্বয়ে নিয়ে অ্যান্সার লিখে দেবা, যা যা পেয়েছো, কি কি মান পেয়েছো, অ্যান্সার ওগুলো তো উত্তর লিখবে। প্রথমে পাইছিল কি জানি, প্রথমে পাইছিল 1 2 বিন্দু, তারপরে 2 2 পাইছিল, তারপরে 4 পেয়েছিল, তারপরে পাইছ সমীকরণ একটা পাইছিল, তারপরে এটা পাইছ, তারপরে এটা পাইছ, লিখে দাও। হ্যাঁ, কন্টিনিউয়াস লিখে দেবা, সমীকরণ হয়ে গেল। এটার মতো করে তোমাদের কিছু বাড়িতেছে। এটা হচ্ছে আদর্শ আকারে, আমি নেগেটিভটা নিয়ে নিই, শুধু পজিটিভ। তো নেগেটিভ যখন হবে, ওই যে তুমি বললাম যখন বাম সাইডে হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু, যদি তুমি দেখো কি -4x হয়ে গেছে সাজানোর পরে, তোমার কাছে সাজানোর পরে মাইনাস এরকম হয়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেলে তুমি শুধু এই এটা মাইনাসটাকে প্লাস বানাবা, প্লাসটাকে কি, অর্থাৎ লেখার সময় এটা লেখার সময় লিখবো x ইকুয়াল টু a, এটা লেখার সময় লিখবো x ইকুয়াল টু মাইনাস a, অর্থাৎ a এর মানটা পজিটিভ আর কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা অবশ্য গত ক্লাসে আমি একটা অঙ্ক দেখাবো আগামী ক্লাসে। এখন এই রকমের অঙ্কগুলো করবো, পজিটিভ দিয়ে অঙ্কগুলো তোমরা করে নেবা। কোনটা কোনটা করবো আমি দিচ্ছি, সমীকরণগুলো লিখে দিই, আমাদের বইয়ের সাথে মিলে না। একটা হচ্ছে এরকম, y স্কয়ার ইকুয়াল টু 4x, y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু x মাইনাস 2, এটা তো এখন করলাম সেটা, এগুলো তোমাদের বাড়ি স্কয়ার। এই অঙ্কগুলো তোমরা করে ফেলবে, এটার নিয়মে, এখন যেটা করলাম সেটার নিয়মে, সবগুলো একই, সহজ অঙ্ক দিচ্ছে, 5টা অঙ্ক দিচ্ছে। আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব, আশা করি ভালো থাকবে। আমি এটা এখনই তোমাদেরকে আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।